দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। রাতেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল থেকে ঢাকার বিমানবন্দরে করোনা পরীক্ষা ৩ ঘন্টার মধ্যেই মিলবে রিপোর্ট। ৯ বছরেও টাকা ফেরত পাননি ডেস্টিনির গ্রাহকরা, শেষ হয়নি ২ মামলার বিচার। এবারে পুরো আয়োজন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ রাতে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবারের ভাষণে প্রাধান্য পাবে করোনা মহামারীর মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং অসমতা দূর করার বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং সুপারিশও তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের পরও সমুদ্রসীমা নিয়ে ভারত জাতিসংঘে যে আপত্তি জানিয়েছে তার জবাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার বলছে, ভারত যে আপত্তি তুলেছে তা সমুদ্রসীমা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখন জাতিসংঘের কমিশন অন দ্য লিমিটস অফ দ্য কন্টিনেন্টাল শেলফ CLCS উভয় পক্ষের অবস্থান দেখে সিদ্ধান্ত দেবে। আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের ওপর ভিত্তি করে ২০২০ সালের অক্টোবরে সংশোধিত সীমানার নথিপত্র CLCS-এ জমা দেয় বাংলাদেশ। তখন এতে আপত্তি জানায় ভারত। আগামীকাল থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা হবে। ৬টি RT-PCR ল্যাব প্রতিদিন ১,০০০-এর বেশি নমুনা সংগ্রহ করবে। ৩ ঘন্টার মধ্যেই করোনার রিপোর্ট পাওয়া যাবে। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষায় RT-PCR ল্যাব স্থাপনের কাজ পরিদর্শনে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সরকার অনুমোদিত ৬টি ল্যাব স্থাপনের সার্বিক অগ্রগতি দেখে কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। পরে বিমানবন্দরের বাহিরে সাংবাদিকদের মন্ত্রী জানান, রাতের মধ্যে ল্যাবের ট্রায়াল শেষ হবে। ইনশাল্লাহ কাল থেকে একটা আশা আছে। আমি কথা বলেছি, অফকোর্স সিভিল এভিয়েশনে এখানে কেউ নাই, ওটা একটু কনফার্ম করে নিতে পারতাম। বাট মূল জিনিস হলো যারা উদ্যোক্তারা যারা আছেন ৬ জন, ওনারা কিন্তু আজকে রাত্রে রেডি হয়ে যাবে। দুবাই আর আবুধাবির ফ্লাইটগুলি কিন্তু প্যাসেঞ্জার বুকিং দিচ্ছিল না, আমি যতদূর জানি। এখন ওনারা আজকে রাত্রে যদি খবর পেয়ে যায় তাহলে ওনারা কাল থেকে হয়তো বুকিং দেবে, আর সেই হিসাবে আমরা আশা করি যে প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। অনুমোদিত ৬টি ল্যাবে ১২টি মেশিনে হবে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা। আমরা একটা স্লটে ৯৪ করে ১১টা মেশিনে কত রেজাল্ট আসতে প্রায় ২ ঘন্টার মধ্যে শেষ হবে। একটা স্লট আমরা ধরছি ৩ ঘন্টা। ৩ ঘন্টায় আমাদের প্রায় ১১২৮ রিপোর্ট হবে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বিমানে ওঠার আগে ৬ ঘন্টার মধ্যে করোনার নমুনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়। এরই পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে বিমানবন্দরে RT-PCR ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনা ভাইরাসে আজও আরও ৩১ জনের প্রাণ গেছে। নতুন রোগী ১,২৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টাতে সারা দেশে ২৭,১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের শতকরা হার ৪.৫৪%। এখন পর্যন্ত দেশে ১৫,৪৯,৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ২৭,৩৬৮ জন। নয় বছরেও শেষ হয়নি ডেস্টিনি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের ২ মামলার বিচার। গ্রাহকদের কেউই ফেরত পাননি কোনো টাকা। ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দিতে এবং আর্থিক খাতে শৃঙ্খলা আনতে আইন সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। MLM ব্যবসার নামে প্রতারণা করে ৪,০০০ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ ডেস্টিনির বিরুদ্ধে। গড়েছে ছোট বড় ৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে ডেস্টিনি 2000 লিমিটেড, ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাস সোসাইটির মাধ্যমেই আত্মসাৎ করা হয় বেশি টাকা। ২০০৮ সাল থেকে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়
মোট ২,৪৪৫ কোটি টাকা, যার মধ্যে ২,২৫৭ কোটি টাকাই আত্মসাৎ করা হয়। ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১৭ লাখ বিনিয়োগকারী। তাদের অনেকেই এখন তাকিয়ে আছেন এই আদালতের রায়ের দিকে। অলংকার বিক্রি করে এবং আমার যে এক টুকরো জমি ছিল সেই জমিটা বিক্রি করে আমি মূলত এখানে ইনভেস্ট করি, কিন্তু আমি টাকাটা রিটার্ন পাইনি। আমাদেরকে টি প্লান্টেশনের কথা বলে এখানে জয়েন করিয়েছিল। কোটি টাকার উপরে আমি বিনিয়োগ এনে দিছি, যেটার আলটিমেট লায়াবিলিটি এখন আমার কাঁধেও পড়তেছে। অপরাধীরা আমরা শাস্তি চাই, কিন্তু আমরা যারা নিরীহ আছি আমরা আমাদের বিনিয়োগ ফেরত চাই। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ৫৩ জনের বিরুদ্ধে ২টি মামলা নিষ্পত্তি হয়নি। তবে সম্পদের হিসাব না দেয়ায় কারাদণ্ড হয়েছে ৩ বছরের। ২০১২ সালে রফিকুল গ্রেপ্তারের পর কেটে গেছে প্রায় ৯ বছর। আসামিদের মধ্যে জামিনে আছেন ৩জন কারাগারে, আর বাকিরা পলাতক। দুটো মামলার মধ্যে একটা মামলা শেষ পর্যায়ে, ইনভেস্টিগেটিং অফিসারের সাক্ষী চলছে, আরেকটি মামলা 8টি সাক্ষী হয়েছে, কাজে সেটাও দ্রুতগতিতে এগিয়ে চলছে। যে রায় হবে আর কদিন পরে একটি মামলায়, সেখানে হয়তোবা আমরা আশা করছি কোনো দিক নির্দেশনা পাবো কিভাবে টাকাগুলো এফেক্টেড পার্সনে দেওয়া হবে। অর্থনীতি গবেষকরা বলছেন, অপরাধীদের সাজা নিশ্চিত করা না গেলে এ ধরনের প্রতারণা চলতেই থাকবে। এই অপব্যবহারগুলো বন্ধ করতে না পারি আমাদের আর্থিক খাতের সর্বনাশ হচ্ছে, আস্থা হারাচ্ছে সরকারের ব্যবস্থাপনার উপর, আমাদের বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যেসব রেগুলেটর আছে তাদের উপর। আমাদের আইন বিভাগ সংস্কারের ঊর্ধ্বে নয়। তারা যেভাবে আইন প্রয়োগ করছেন, একটা কোনো মামলা করতে অনেক বছর লেগে যায়। তিনি বলেন, ডেস্টিনির মতো প্রতিষ্ঠানের প্রতারণা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি দরকার মানুষকে সচেতন করা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকাতে মাদক কারবারির সংখ্যা ৩৫০০। আইস মাদকের একটি বড় চালান জব্দের পর এমন তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা বলছে, এই আইসের উৎস মিয়ানমার, আর এই কারবারে জড়িত ধনাঢ্য পরিবারের বিদেশ ফেরত সন্তানরা। এদের সবাই ধনাঢ্য পরিবারের সন্তান। কেউ বিবিএ করেছেন ইংল্যান্ডে, কেউ অস্ট্রেলিয়ায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাজধানীর অভিজাত এলাকায় মাদক কারবারে জড়িত এরা সেবনের পাশাপাশি গড়ে তোলেন আইস মাদকের ব্যবসায়ী সিন্ডিকেট। রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ৫৬০ গ্রাম আইস, যা ঢাকায় আইসের এ পর্যন্ত সবচেয়ে বড় চালান। উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা ও ২টি প্রাইভেট কারও। গ্রেপ্তার করা হয় এই চক্রের ৩ সদস্যকে। যাদেরকে আমরা পাচ্ছি তাদেরকে দেখছি যে তারা খুব উচ্চবিত্ত কিংবা সচ্ছল পরিবারের মানুষ, হয় নিজে কোনো ব্যবসা করে বা ইনকাম আছে, অথবা বাবার অনেক টাকা পয়সা আছে। এই ধরনের পরিবারের সন্তানরাই সাধারণত আইস নিচ্ছে আর কি। এসব মাদকের উৎস মিয়ানমার, আসছে নাপ নদী পথে গভীর সমুদ্র হয়ে। ঢাকা বিভাগে প্রায় ৩৫০০ জনের মতো তালিকা আছে। মাদক ব্যবসায়ীদের একটা তালিকাও হালনাগাদ করেছি, যারা বাংলাদেশি হালনাগাদ করা হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে এই তালিকা ধরে ধরে আমরা মূলত টার্গেট করেছি। টার্গেট করে তাদের পিছনে ছুটছি, গোয়েন্দা সোর্স লাগিয়েছি, নিজেদের লোকজন কাজ করছে, পেশাদার সোর্স কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অনেক ক্ষেত্রে সাক্ষী ও প্রমাণ না থাকায় মাদকে জড়িত অনেকেই আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকায় বৃষ্টির বিপরীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা কম, আর এ কারণেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এমন তথ্য জানিয়ে দ্রুত পানি সরাতে পাম্প বসানো এবং সব খাল উদ্ধারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামান্য বৃষ্টিতেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ঢাকাবাসীকে। যদিও গত এক যুগে জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি সংস্থা খরচ করেছে প্রায় ৩২০০ কোটি টাকা, তবে তা কাজে আসেনি। এমন এক বাস্তবতায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা ও প্রতিকার বিষয়ে সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এতে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন বক্তারা। জোর দেন ঢাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে খাল উদ্ধার ও পুনঃখনন করার উপর। বিশ্বজুড়ে আমরা দেখছি যে উষ্ণতা বৃদ্ধির ফলে, তাপমাত্রা বাড়ার ফলে এক্সট্রিম বেড়ে যাচ্ছে, এবং আইপিসিসির যে লেটেস্ট রিপোর্টের প্রেডিকশন হচ্ছে যে ভবিষ্যতে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়লে 30% বেশি বৃষ্টি হবে। আমরা যে ডিজাইনগুলো করি, এটা কত 50 মিলিমিটার, হঠাৎ করে 100 মিলিমিটার বৃষ্টি, এগুলো ডিজাইনে কিভাবে আনবেন? এটার জন্য কন্টিজেন্সি প্ল্যান কি?
আমাদের কিছু মুভেবল পাম্প রাখতে হবে, যেখানে স্পট সেখানে আমরা এটাকে মুভ করে নিয়ে যাব কুইকলি। ঢাকা উত্তরের মেয়র জানান, খালগুলোর উপর অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা সরাতে বেগ পেতে হচ্ছে। কিন্তু দুঃখের কথা 173 একর রিটেনশন পন্ডের মধ্যে মাত্র 3 একর এখন পন্ড আছে, বাকি 170 একর জমি দখল হয়ে গিয়েছে। একটি, দুইটি, তিনটি বিল্ডিং না, ওই 22 থেকে বিল্ডিং এর উপরে 450 বিল্ডিং উঠে গেছে। দখলদারের বিরুদ্ধে আমাদেরকে একভাবে কাজ করতে হবে। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। হাউজিং থাকবে ইনক্লুডিং রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল 40%, আর এরপরে বাকি যে 35%-এর মতন থাকে সেটার মধ্যে ওয়াটার রিটেনশন এরিয়া, গ্রিনাইজেশন, খেলার মাঠ ইত্যাদি থাকবে। তিনি জানান, ঘনবসতি এড়াতে রাজধানীতে এলাকা ভিত্তিক ট্যাক্স কম বেশি করার কথাও ভাবা হচ্ছে। সেগুলোই আইডেন্টিফাই করা হয়েছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি, থাকছে আরো খবর, তা বিরতির পর। দর্শক, স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল না চাইলে জোর করে তা চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছেন এটি সরকারের একটি উন্নয়ন প্রকল্প, এখানে ভুল তথ্য দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে নাগরিক সমাজের ব্যানারে গত 10 জুলাই থেকে শুরু হয় আন্দোলন কর্মসূচি। টানা 2.5 মাস প্রায় প্রতিদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে চলছে এই আন্দোলন। যেভাবে আপনারা তুলে ধরছেন কিংবা যা হচ্ছে, এটা আমার মনে হয় এতটা করার কোনো অর্থ নেই, এবং আপনারা চট্টগ্রামের মানুষ যদি কোনো স্থাপনা না চান সেটা জোর করে আমাদের চাপিয়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। রাজধানীর বাজারে চিনির তীব্র সংকট দেখা দিয়েছে। প্যাকেটজাত চিনি নেই বললেই চলে। খোলা এই পণ্যের জন্য কেজিতে গুনতে হচ্ছে অন্তত 90 টাকা। চিনির জন্য রাজধানীর বাজারে হাহাকার। বেশিরভাগ দোকানেই নেই প্যাকেটজাত এই পণ্য। সংকটের সুযোগে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, ফলে ক্রেতাদের সঙ্গে তাদের প্রায়ই বাকবিতণ্ডা হচ্ছে। সরকার যেদিনকে চিনির বাজার মূল্য বেঁধে দিছে, ওদিন থেকে কোম্পানিরা চিনি আর বাজারে দিচ্ছে না। খোলা চিনি বাজার থেকে আনলে যে দাম পড়ে ওই দামে এখানে বেচতে গেলে কাস্টমারের সাথে বিতর্ক, ঝড়গাঝঞ্ঝাল বাদে দিয়ে আমরা আপাতত চিনি আনি না। হচ্ছে কাস্টমার বলতেছে যে এত বেশি কেন, অ্যাকচুয়ালি আমাদের তো কিনা প্রাইসটাই অনেক বেশি, যার কারণে আমাদেরকেও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন ক্রেতারা। বাজার চড়া হওয়ার কারণে আমরা কিনতে পারি না, এবং গরিব মানুষ আমরা খুব কষ্ট হয়। বাজার মনিটরিং করলে হয়তো একটু কন্ট্রোলে আসতে পারে আর কি। এদিকে বেশ কিছুদিন ধরে সবজির বাজার অস্থিতিশীল। কাঁচামরিচ, বেগুন, শসা, বরবটির দাম কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। তবে চালের বাজার স্থিতিশীল। সয়াবিন তেল বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া লিটার প্রতি 150 টাকায়। কাঁচামরিচ হলো 120 টাকা কেজি, টমেটো হলো 100 টাকা, বরবটি হলো 70 টাকা, শসা হলো একদম 70 টাকা। বাজারে মুরগির সরবরাহ কমেছে, তাই বেড়েছে দাম। অন্যদিকে ছোট মাছের বাজার স্বাভাবিক থাকলেও চড়া জাতীয় মাছ ইলিশের বাজার। বড় ইলিশ ধরেন 1300-1400 টাকা কেজি, আপনার 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি, আর 800 গ্রাম যেটি এটি 1000-1200 টাকা কেজি। মুরগির দামটা বেড়েছে আগের থেকে, আপনার খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, যার কারণে আপনার উৎপাদন খরচ বেশি পড়ে, সেটা আপনার খুচরা বাজারে ওই প্রভাবটা পড়ে আর কি। খাসির মাংস কেজি প্রতি 900 টাকা আর গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। এই সংবাদের মধ্য দিয়ে আবার একটা বিরতি নিচ্ছি দীপ্ত সংবাদে, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। আবারও দেশের বাইরের খবর জানাচ্ছি। ভারতীয় রাজধানী দিল্লির একটি আদালতের ভেতরে গোলাগুলিতে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এক নারী আইনজীবী সহ বেশ কয়েকজন। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। 50 মামলার আসামি জিতেন্দ্র গোগিকে আদালতে নেওয়া হলে আইনজীবীর পোশাক পরে আদালতের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় প্রতিপক্ষ টিল্লু গ্যাংয়ের সদস্যরা। পাল্টা গুলি চালায় জিতেন্দ্র গোগি গ্যাংয়ের সদস্যরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও
গুলি ছোড়ে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বৃহস্পতিবার ৮,৬৯৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫,১৫,০০০-এর বেশি মানুষ। করোনা চিকিৎসায় ক্যাসিরিভাম ও ইন্ডিরিভামের সমন্বয়ে তৈরি অ্যান্টিবডি ককটেল ওষুধের ব্যবহারকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ওষুধটি ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিতে এর দাম কমানোর জন্য নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষায় গুরুতর অসুস্থ নয়, তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার উচ্চ ঝুঁকিতে ছিল এমন রোগীদের উপর এই অ্যান্টিবডি ককটেলের কার্যকারিতা প্রমাণ মিলেছে। খেলার খবর জানাচ্ছি। বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। ৬ অক্টোবর হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র প্রদান। প্রথম দিনে পরিচালক পদের জন্য রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন খালিদ মাসুদ। পরিচালক পদে নির্বাচিত হতে পারলে বাংলাদেশ জাতীয় ক্রিকেটের উন্নয়নে নিজের মেধা আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান পাইলট। ইচ্ছা থাকলে অনেক প্রতিবন্ধকতাকেই জয় করে সামনে এগিয়ে যাওয়া যায়। আফ্রিকান দেশ মালির এক কারাতে প্রশিক্ষণের জীবনের গল্প, সে কথাটা উঠে এসেছে। হাঁটতে পারেন না তিনি, অথচ নিজে কারাতে শিখেছেন আর এখন অন্যদের শেখাচ্ছেন। শারীরিক প্রতিবন্ধকতা কারো জীবনের সাফল্যের পথে বড় কোনো বাধা হতে পারে না, সে কথা আরও একবার প্রমাণ করলেন পশ্চিম আফ্রিকার দেশ মালির বামাকো শহরের অধিবাসী সানোসি কুলেবেলি নামের এক ব্যক্তি। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মনের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন জীবনে। মাত্র ৩ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন তিনি। এরপর শারীরিকভাবে প্রায় অচল হয়ে পড়েন সানোসি। তবে তিনি কখনোই নিজের শারীরিক এই অবস্থাকে দুর্বলতা মনে করেননি। খুব ছোট বয়স থেকেই কারাতে প্রশিক্ষণ নিতে শুরু করেন সানোসি। কারাতেতে ব্ল্যাক বেল্টও অর্জন করেন তিনি। পরবর্তীতে বাড়ির আঙ্গিনাতে প্রতিষ্ঠা করেন একটি কারাতে স্কুল। শিক্ষক এখানে সৃষ্টিকর্তা নন, আর ছাত্ররা কৃতদাস নন। এখানে আমরা সবাই একসাথে মজা করি এবং কারাতে শিখি। আমি জোর দিয়ে বলতে চাই, শারীরিকভাবে দুর্বল শিক্ষকদের কখনোই নিজেদের অক্ষম ভাবা উচিত নয়। সেই সঙ্গে সানোসি থেকে অন্যরা অনুপ্রাণিত হতে পারেন। সাফল্যের জন্য নিজের ইচ্ছে শক্তি খুব জরুরি, আর সেটা ছিল বলেই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পেরেও সাধারণ মানুষের মতোই কারাতে শিখে নিজের দক্ষতাকে মেলে ধরেছে সানোসি। দীপ্ত স্পোর্টস। দর্শকের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ, তবে তার আগে থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম আরেকবার। রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কাল থেকে ঢাকার বিমানবন্দরে করোনা পরীক্ষা ৩ ঘন্টার মধ্যেই মিলবে রিপোর্ট। ৯ বছরেও টাকা ফেরত পাননি ডেস্টিনির গ্রাহকরা, শেষ হয়নি ২ মামলার বিচার। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/diptonews এই ঠিকানায় জুড়ে।